আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাদের এই করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাসগুলো চলছে, আশা করি তোমরা সকলেই সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইটি সাথে করে নিয়ে বসবে। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় যে পরিচ্ছেদটি রয়েছে, এই দ্বিতীয় পরিচ্ছেদটি নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দের যে যোগ্যতার বিকাশ ও বাগধারা। শব্দের যোগ্যতার বিকাশ এবং বাগধারা। তোমরা এর আগে কিন্তু অনেক আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসে কিন্তু তোমরা দেখেছো যে আমাদের বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারগুলো কিন্তু অনেক সমৃদ্ধ এবং সেখানে আমরা আগেও কিন্তু বলেছি যে আমাদের বিভিন্ন সময়ে সেই ঔপনিবেশিক শাসন আমলেরাও আরও অনেক পূর্বে থেকে, যখন ওলন্দাজরা তারপরে হচ্ছে ডাচরা যারা এসেছিল আমাদের এই দেশ শাসন করার উদ্দেশ্যে বা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, যে কারণেই এসে থাকুক না কেন, তারা যে সময় আমাদের এই দেশটাকে এসেছে, প্রত্যেকেই কিন্তু কিছু সময়ের জন্য হলেও আমাদের এই দেশটাকে শাসন করেছে এবং কম হোক বেশি হোক তারা যে অনেক বছর ধরেই শাসন করেছে এবং এই দেশেই তারা কিন্তু তাদের জীবনযাপন করেছে, যার কারণে তাদের ভাষার যে শব্দ, সেই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষাতেও এসে যোগ হয়েছে, যার কারণে আমাদের বাংলা ভাষা এত বেশি সমৃদ্ধ এবং বাংলা ভাষার মতো এত সমৃদ্ধ ভাষা কিন্তু আর কোথাও কোনো ভাষায় দেখা যায় না। এছাড়াও আমরা কিন্তু আরও এর আগেও কিন্তু পড়েছি যে আমাদের যে বাংলা ভাষাটা রয়েছে, সেই বাংলা ভাষার মধ্যে যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো কিন্তু বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। তোমরাও আগে পড়েছো যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব, দেশি বিদেশি, বিভিন্ন ভাষার শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো আমাদের বাংলা ভাষাতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক এইভাবেই ব্যবহার করতে করতে একসময় কিন্তু আমাদের বাংলা ভাষাটা কিন্তু একটা নির্দিষ্ট রূপে এসে মানে পরিবর্তিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলা ভাষার যে শব্দ রয়েছে, সেই অনেক শব্দ আছে বাংলা ভাষায়, যে শব্দগুলোকে আমরা ব্যবহারিক অর্থ এবং এর আবিধানিক অর্থ দুটো কিন্তু ভিন্ন। অর্থাৎ একটি শব্দের যে আবিধানিক অর্থ রয়েছে, সেই আবিধানিক অর্থ কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি না, আমরা কিন্তু তার ব্যবহারিক অর্থটা ব্যবহার করে থাকি, তাই না? অর্থাৎ অনেক শব্দ আছে যেগুলো তাদের নিজস্ব যে নিয়মের শব্দ, অর্থাৎ তার নিজস্ব যে অর্থ, সেই অর্থ কিন্তু বজায় থাকেনি, সেটা কিন্তু অন্য অর্থে কিন্তু আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো, সন্দেশ একটি শব্দ। সন্দেশ একটি শব্দ। এই সন্দেশ শব্দের অর্থ কি তোমরা জানো? সন্দেশ শব্দের অর্থটা হচ্ছে খবর বা বার্তা। সন্দেশ শব্দের অর্থ হচ্ছে খবর বা বার্তা। অর্থাৎ এটা কিন্তু কি, সন্দেশ শব্দের অর্থটা কি অর্থে, আবিধানিক অর্থটা কিন্তু কি, খবর বা বার্তা, তাই না? এই সন্দেশ শব্দের আবিধানিক যে অর্থ, অর্থাৎ অভিধান সিদ্ধ যে অর্থটি রয়েছে, সেটা হচ্ছে খবর বা বার্তা। কিন্তু আমরা সন্দেশ বললেই আগে কিন্তু খবর বা বার্তা এই শব্দটাকে কিন্তু জানি না। আমরা সন্দেশ বলার সাথে সাথে কিন্তু আমাদের মিষ্টান্ন জাতীয় যে খাবারটা রয়েছে, সন্দেশের কথাই আমাদের আগে মনে পড়ে, তাই না? আমাদের সকলেরও, তোমাদেরও যেমন মনে পড়ে, আমারও কিন্তু ওই খাবারের কথাটাই মনে পড়ে। তার মানে আমরা ব্যবহারিক অর্থে ব্যবহার করছি কি, সন্দেশ হচ্ছে একটি খাদ্য জাতীয়, তাই না? মিষ্টান্ন জাতীয় খাদ্য। তাহলে এটা কি, এই খবর বা বার্তা, এটা কি, এর আবিধানিক অর্থ। এর কি আবিধানিক বা সাংবিধানিক অর্থ। অর্থাৎ যদি আমরা অভিধান যদি দেখতে যাই, সেই অভিধানে কিন্তু আমাদের এই সন্দেশ শব্দের অর্থ খবর বা বার্তা পাবো, কিন্তু এর যে ব্যবহারিক যে অর্থটা রয়েছে, ব্যবহারিক অর্থটা কি করছি, মিষ্টান্ন জাতীয় খাদ্য। মিষ্টান্ন জাতীয় খাদ্য। তাহলে দেখা যাচ্ছে কি, দেখো, একটি শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হচ্ছে, যে শব্দটিকে আমরা বলছি সন্দেশ, এবং এই সন্দেশ শব্দের আবিধানিক বা সংবিধান সমৃদ্ধ অর্থ হচ্ছে খবর বা বার্তা, কিন্তু আমরা এটাকে ব্যবহার করছি কি হিসেবে, ব্যবহার করছি মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য হিসেবেই আমরা এটাকে সন্দেশ হিসেবেই বলে থাকি বা চিনে থাকি। ঠিক এই একইভাবে কিন্তু আমাদের বাংলা ভাষাতে আরো অনেক শব্দ রয়েছে
যে শব্দগুলোর আবিধানিক অর্থ ব্যবহারিক অর্থ দুটো কিন্তু ভিন্ন ভিন্ন, এবং যার কারণে এই ভিন্নতার বিচার করতে গিয়ে কিন্তু আমাদের বাংলা ভাষায় এই শব্দের যে যোগ্যতা, সেই শব্দের যোগ্যতা অনুযায়ী সেই শব্দগুলোর বিস্তৃতি ঘটে থাকে বা বিকাশগুলো ঘটে থাকে। এখন এই বিকাশগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, এই সাংবিধানিক যে শব্দের যে যোগ্যতার যে বিকাশগুলো, সেই বিকাশগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন সেই বিভিন্ন ধরনের বলতে কি বোঝাচ্ছে? প্রথমে বলছে দেখো শিষ্ট রীতি বা রীতিসিদ্ধ প্রয়োগটা কেমন হয়। প্রথমে বলছে কি রীতিসিদ্ধ প্রয়োগ। এখানে দেখো রীতিসিদ্ধ প্রয়োগ বলতে কি বোঝানো হচ্ছে। রীতিসিদ্ধ প্রয়োগ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুব সাধারণভাবে তার অর্থ কিন্তু ভিন্ন, অর্থাৎ সাংবিধানিক অর্থ ভিন্ন, কিন্তু খুব সাধারণভাবেই আমাদের বাংলা ভাষায় সেটাকে ব্যবহারিক অর্থটা ভিন্নভাবে আমাদের কাছে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা যদি বলি যে অঙ্কে ছেলেটির মাথা ভালো, অঙ্কে ছেলেটির মাথা ভালো, এখানে বলছে কি দেখো, এই যে মাথা একটা শব্দ এখানে আমরা ব্যবহার করেছি, এই যে অঙ্কে ছেলেটির মাথা ভালো, মাথাটা কি? মাথাটা কিন্তু আমাদের শরীরেরই একটি অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? যেটা আমরা ব্রেন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের এই মাথা, অর্থাৎ আমাদের গলার উপর থেকে যে অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা কি বলছি? মাথা বলছি, তাই না? আর এই মাথা বলতে আমাদের একটা শারীরিক একটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাচ্ছে। কিন্তু আমি এখানে যে বাক্যটি ব্যবহার করেছি দেখো, অঙ্কে ছেলেটির মাথা ভালো, এইখানে এই মাথা বলতে কি ছেলেটির মাথা ভালো বলতে কি মাথাটাকে বোঝাচ্ছে? আসলে এখানে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে কি, এখানে মাথা বলতে কি বোঝাচ্ছে? এখানে মাথার যে অর্থে ব্যবহার করা হচ্ছে মেধা, মেধা অর্থাৎ ব্রেন, তাই না? মেধা বা ব্রেন, এই অর্থে কিন্তু আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে অঙ্কে ছেলেটির মাথা ভালো বলতে এখানে মাথা বলতে কি অর্থে ব্যবহার করা হচ্ছে? মেধা অর্থে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই মাথা শব্দের সাংবিধানিক বা আবিধানিক অর্থ কি হবে? মাথা হচ্ছে আমাদের একটি শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? তাহলে এখানে কি বলছে? রীতিশুদ্ধ প্রয়োগে কি আসছে? রীতিশুদ্ধ প্রয়োগে আসছে যে কিছু কিছু শব্দ আছে, যে শব্দটা আমাদের স্বাভাবিকভাবেই সংবিধান একরকম বলছে, আবার আমাদের প্রয়োগের ক্ষেত্রে কিছুটা হয়তো মিল থাকলেও কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থেই ব্যবহার করা হচ্ছে। কারণ মাথা আর মেধা দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু মিলটা আছে, একটু হলেও মিল আছে। কোথায়? কারণ আমাদের যে মাথা বা ব্রেন বা মেধা, সেই মেধার সাথে কিন্তু আমাদের মাথা বা মস্তিষ্কের একটা যোগ সাজেশ আছে, তাই না? তো যার কারণে এখানে এটা বলছে যে এটা রীতিসিদ্ধ প্রয়োগ হিসেবেই বেশি ব্যবহার করা হচ্ছে, আর যার কারণে আমাদের শব্দের যে যোগ্যতা, সেই শব্দটাকে বিকাশ ঘটছে। এরপরে আমাদের যে বিষয়টি আছে শব্দের অর্থের সংকোচন। আমাদের শব্দের অর্থের সংকোচন, শব্দের অর্থের সংকোচন বলতে কি বোঝাচ্ছে দেখো, শব্দের অর্থের সংকোচন। অনেক সময় আমাদের যে শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই শব্দের অর্থকে কিন্তু অনেক সময় সংকোচ করে আনে, বা শব্দের অর্থটাকে কিন্তু ছোট করে আনে। কি হিসেবে সেটা দেখো, যে ইনি আমার বৈবাহিক, এখানে একটি শব্দ বাক্য রয়েছে ইনি আমার বৈবাহিক। এখানে এই যে বৈবাহিক শব্দটা আমরা ব্যবহার করছি, এই বৈবাহিক শব্দের অর্থটা হচ্ছে কিন্তু কি বিবাহ সূত্রে সম্পর্কিত, তাই না? বিবাহ সূত্রে সম্পর্কিত, অর্থাৎ বিয়ে হবার পরে শ্বশুর বাড়িতে যদি কারোর সাথে যে সব সম্পর্কগুলো, সেগুলোকে আমরা সাধারণত বৈবাহিক সূত্রের সম্পর্ক হিসেবেই ধরে থাকি, তাই না? তাহলে ইনি আমার বৈবাহিক, কিন্তু এইখানে এই বৈবাহিক শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? বৈবাহিক শব্দটা দ্বারা তা বোঝাচ্ছে কিন্তু ছেলে বা মেয়ের শ্বশুর বাড়ির সম্পর্কিত ব্যক্তিকে বোঝাচ্ছে। শ্বশুর বাড়ির সম্পর্কিত ব্যক্তিকে বোঝাচ্ছে। কার? ছেলে বা মেয়ের, ছেলে বা মেয়ের
শ্বশুর বাড়ির ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে হওয়ার কথা কি ছিল, এটা বৈবাহিক সূত্রে হওয়ার উচিত ছিল, যে বিবাহ সূত্রে যে সম্পর্ক সেই সম্পর্কের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলছে কি ছেলে বা মেয়ে শ্বশুর বাড়ির ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যার কারণে এখানে কি হচ্ছে, এখানে শব্দের কিন্তু অর্থের সংকোচন হচ্ছে, অর্থাৎ শব্দটাকে সম্পূর্ণরূপে বিস্তৃতি লাভ করতে পারছে না। হ্যাঁ, যার কারণে শব্দের যোগ্যতার বিকাশও ঘটছে। অর্থাৎ এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, এই শব্দগুলো কি হচ্ছে, তাদের নিজস্ব অর্থ ছাড়া অন্যান্য অর্থে কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, এবং অন্যান্য অর্থে ব্যবহৃত হওয়ার কারণে এই শব্দগুলো কিন্তু এক একটি বিশেষ বিশেষ অর্থ কিন্তু প্রকাশ করছে, আর এই বিশেষ অর্থগুলো প্রকাশ করার কারণে কিন্তু কি হচ্ছে, এই শব্দের যোগ্যতা তার বিকাশ ঘটছে। এরপরে যে বিষয়টি রয়েছে, শব্দের অর্থের অর্থান্তর প্রাপ্তি, শব্দের অর্থান্তর প্রাপ্তি কি বলছে দেখো, শব্দের অর্থান্তর প্রাপ্তি, অর্থাৎ একটি যে শব্দ, সেই শব্দের যে অর্থ থাকবে সেই অর্থটাকে একটা অর্থ থেকে আর একটা ভিন্ন অর্থে কি করা হচ্ছে, আরেকটি ভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে কি দেখো, এখানে বলা হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে, মেয়ের শ্বশুর বাড়ি কি পাঠানো হয়েছে, তত্ত্ব পাঠানো হয়েছে। হ্যাঁ, এখানে একটি বাক্য আমরা লিখেছি যে মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে। এখানে যে মেয়ের শ্বশুরবাড়ি যে তত্ত্ব পাঠানোর যে বিষয়টি, এই তত্ত্ব পাঠানো বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এই তত্ত্বটা বলতে কি বোঝানো, তত্ত্বটা বলতে কিন্তু সাধারণত আমরা উপহার বা উপঢৌকনকেই বুঝে থাকি, তাই না? এখানে উপহার বা উপঢৌকনকেই কি করি, বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে কি বলছে যে তত্ত্ব, মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে, এখানে কিন্তু এই তত্ত্ব যে শব্দটি রয়েছে, আমরা কিন্তু তত্ত্ব বলতে কোনো নিয়ম কানুন বা তত্ত্ব বলতে কোনো তথ্য এটাকে বুঝি, তাই না? তাহলে তত্ত্ব বলতে কোনো তথ্যকে বোঝানো হয়েছে, কিন্তু আমরা এখানে তত্ত্ব বলতে কি বলছি, তত্ত্ব বলতে উপহার বা উপঢৌকন। হ্যাঁ, উপহার বা উপঢৌকন জিনিসটা যে বিষয়টি রয়েছে, আমরা সেটা বলছি যে মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো, তত্ত্ব বলতে এখানে উপহার কি বুঝি আমরা। তার মানে কি, এই তত্ত্ব শব্দের অর্থটা কিন্তু কি, সত্য শব্দ তথ্য, অর্থাৎ তথ্য পাঠানো। তথ্য, কিন্তু এখানে তথ্য পাঠানোর কথা কিন্তু বলা হয়নি। হ্যাঁ, কিন্তু তত্ত্ব বলতে তথ্যকে বোঝায়, কিন্তু তথ্যকে না, তথ্য বা উপাত্ত এইগুলোকে বোঝায়, কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে উপহার বা উপঢৌকন, অর্থাৎ একটা শব্দ থেকে একটা নতুন অর্থ, একটা যে অর্থ রয়েছে সেই অর্থের থেকে একজন নতুন ভিন্ন ধরনের একটা অর্থের মধ্যে এখানে তার প্রকাশ ঘটেছে, যার কারণে এখানে কি বলছে, শব্দের যোগ্যতার বিকাশ ঘটেছে। তাহলে শব্দের অর্থান্তর প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হয়, এই যোগ্যতার বিকাশ ঘটে থাকে। এরপরে আমরা যে বিষয়টি দেখব, শব্দের উৎকর্ষ প্রাপ্তি। হ্যাঁ, শব্দের উৎকর্ষ বলতে কি বোঝায়, উৎকর্ষ মানে কিন্তু সবসময় একটা পজিটিভ অর্থকে প্রকাশ করে, অর্থাৎ উৎকর্ষ যেটা হচ্ছে ঊর্ধ্বমুখী একটা অর্থ প্রকাশ পাবে, তাই না? এখানে বলা হচ্ছে দেখো, শব্দের উৎকর্ষ, শব্দের উৎকর্ষ প্রাপ্তি, অর্থাৎ একটা শব্দের যে অর্থটা আছে সেই অর্থটাকে অনেক বেশি উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া। উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া কেমন, এখানে দেখো, শ্রী রামকৃষ্ণ পরমহংস, দেখো আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে, তাদের কিন্তু ধর্মীয় যেটা এই শব্দটি কিন্তু তারা ধর্মীয়ভাবে ব্যাপকভাবে ব্যবহার করে থাকে, শ্রী রামকৃষ্ণ পরমহংস, অর্থাৎ এই যে শব্দটি পরমহংস, এই যে শব্দটি, এই যে হংস, আমাদের কি, আমরা কি জানি, হংস বলতে আমরা কি বুঝি, হংস বলতে আমরা কিন্তু সাধারণত হাঁসকে বুঝি, তাই না? এই পরমহংস বলতে কিন্তু হাঁসকে কিন্তু
বোঝাচ্ছে না। এখানে পরমহংস বলতে কি বোঝাচ্ছে? সন্ন্যাসী। পরমহংস বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ তোমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে যে একটি মহৎ বাণী, অর্থাৎ তিনি তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাকে কিন্তু কি বলা হয়? যে শ্রী রামকৃষ্ণ পরমহংস তাকে উপাধি দেওয়া হয়। কিন্তু এখানে হাঁসের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও এখানে পরমহংস যে শব্দটি রয়েছে, হাঁস কিন্তু সাধারণ একটা শব্দ, কিন্তু পরমহংস যখনই বলা হচ্ছে তাকে সন্ন্যাসী বলা হচ্ছে, এবং তার নামের সাথে শ্রী রামকৃষ্ণের নামের একটি সম্পর্ক বা সংযুক্ত রয়েছে, যার কারণে এই শব্দটি কিন্তু তখন উৎকর্ষ লাভ করছে। হ্যাঁ, অর্থাৎ শব্দটাকে অনেকটা পজিটিভ ভাবে বা অর্থাৎ ঊর্ধ্বমুখী এর অবস্থানটা হবে কি? ঊর্ধ্বমুখী। যার কারণে এখানে বলছে যে শব্দের উৎকর্ষ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমরা শব্দের যোগ্যতার বিকাশ ঘটে থাকে। এই যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংস, এখানে হংসের সাথে কিন্তু কোনো বা হাঁসের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তারপরেও কিন্তু এখানে সন্ন্যাসী অর্থে কিন্তু এই পরমহংস শব্দটি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো, ঠিক যেমন এই উৎকর্ষ প্রাপ্তির ক্ষেত্রে যেমন শব্দের বিকাশ হয়ে থাকে, এই উৎ শব্দটা মানে এর বিপরীত শব্দ হচ্ছে অপ, তাই না? উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে কি? অপকর্ষ। এই অপকর্ষ প্রাপ্তিতেও কিন্তু অপকর্ষ, এই যে শব্দের যে অপকর্ষ প্রাপ্তি বা অপকর্ষ বা অধোগতি, যেমন উৎকর্ষ যেমন ঊর্ধ্বগতি হয়, অপকর্ষতে তার নিম্নগতি হয়। তো এই ক্ষেত্রে এই অপকর্ষ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের শব্দের বিকাশটা হয়ে থাকে। যেমন অনেক সময় বলা হয়ে থাকে যে জ্যাঠামি করো না, সব বিষয়ে জ্যাঠামি করা ঠিক না। হ্যাঁ, জ্যাঠামি মানে অনেক সময় জ্যাঠামি বলে, অনেক সময় পাকামি বলে, তাই না? আমরা বলি যে যেমন আমরা বললাম যে সব বিষয়ে জ্যাঠামি করা বা জ্যাঠামি করো না। আমরা কি বলছি? যে সব বিষয়ে জ্যাঠামি করো না। এই জ্যাঠামি, জ্যাঠাকে, জ্যাঠা কিন্তু আমাদের বাবাদের বড় ভাইকে বোঝায়, তাই না? আমরা যারা তোমরা হিন্দু ধর্মাবলম্বী আছো তারা কিন্তু আরো বেশি ভালো করে বুঝবে যে জ্যাঠা বলতে আমরা বোঝাই সাধারণত আমাদের বাবার যে বড় ভাই তাকে বোঝায়, অর্থাৎ তিনি কিন্তু একজন সম্মানীয় ব্যক্তি, তাই না? যেমন এর আগেরটাই যেমন হাঁস একটি ছোট একটা বিষয় ছিল, কিন্তু পরমহংস বা সন্ন্যাসী যখন রামকৃষ্ণের নামের সাথে যখন সেটা যুক্ত হয়েছে, সেটা কি একটা উৎকর্ষ বা অর্থাৎ সেই নামটা একটি সম্মান পেয়েছে, তাই না? পরমহংস শব্দটা সম্মান পেয়েছে। ঠিক এই একইভাবে এখানে জ্যাঠামি, জ্যাঠা কিন্তু তিনি আমাদের সম্মানীয় ব্যক্তি। ঠিক এই জ্যাঠামি কিন্তু এখানে এই জ্যাঠামি করার তুলনা, এখানে জ্যাঠামি বলতে কি বোঝাচ্ছে? এই জ্যাঠামি বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে দৃষ্টতা, অর্থাৎ কোনো নেগেটিভ অর্থে কিন্তু জ্যাঠামিটা ব্যবহার করা হচ্ছে। এখানে আমি বলছি কি যে সব বিষয়ে জ্যাঠামি করো না, মানে সব বিষয়ে যে বড় বড় একটা ভাব দাও, সেই বড় বড় ভাব দেওয়াটা উচিত না। অর্থাৎ এখানে কি বলছে? জ্যাঠা কিন্তু বড়, মানে আমাদের সম্মানীয় একটি শব্দ, কিন্তু এই জ্যাঠামি করো না, এই যখনই এই জ্যাঠামি শব্দটা আমাদের আসবে, তখনই কিন্তু সেটা একটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তার জ্যাঠা শব্দের যে মূল্য তার থেকে একটু নিচের দিকে চলে আসে জ্যাঠামি শব্দটা। হ্যাঁ, যার কারণে এখানে কি বলছে? এখানে শব্দের অপকর্ষ বলছে, অর্থাৎ শব্দ তার যে মাত্রা, তার যে লেভেল, তার যে সম্মান, সেই শব্দের অর্থের কারণে এখানে কি হচ্ছে? সেই সম্মাননা বা তার যে লেভেল, সেই লেভেলটা থেকে নিচে চলে আসছে, যার কারণে এখানে কি বলা হচ্ছে? অপকর্ষ বলা হচ্ছে। তার মানে শব্দের অপকর্ষ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের এই শব্দের যোগ্যতার বিকাশ ঘটে থাকে। এরপরে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের মূলত যে আমরা যে বিষয়গুলো দেখছি না কেন, এই সব বিষয়েই দুইটা মাত্র বিষয় রয়েছে। একটা হচ্ছে যে আমাদের এদের প্রত্যেকটা শব্দেরই দুটি দিক থাকে। একটি হচ্ছে প্রত্যেকটা শব্দের কয়টি দিক থাকে? প্রতিটি শব্দের অর্থের কয়টা দিক থাকবে? দুইটি দিক, তাই না? প্রতিটি শব্দেরই অর্থের কয়টা দিক থাকবে? দুইটি দিক। তাহলে একটি দিক কি? আমরা কি বলেছি? আবিধানিক, আবিধানিক অর্থ বা সাংবিধানিক অর্থ, তাই না? আবিধানিক অর্থ বা সাংবিধানিক অর্থ। এবং দ্বিতীয়টি আরেকটা আমরা কি বলেছি? ব্যবহারিক অর্থ। তাহলে কি বলছে? তাহলে আমরা যে যা কিছু এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার মধ্য দিয়ে আমরা দুটি জিনিস দেখলাম, যে একটি শব্দের সাধারণত দুটি দিক থাকে,
কি কি একটি শব্দের দুটি দিকগুলো, একটি হচ্ছে আবিধানিক বা সাংবিধানিক রূপ, অর্থাৎ যেটা আমরা সংবিধানে যে অর্থটি পেয়ে থাকি, আরেকটি অর্থ কি আসছে যে ব্যবহারিক অর্থ, অর্থাৎ আমরা যে অর্থে ব্যবহার করে থাকি সেই ব্যবহারিক অর্থটা এখানে আসছে। কিন্তু এখানে বলছে যে যে সকল অর্থগুলো আমরা এই যে সাংবিধানিক অর্থ বা আবিধানিক যে অর্থ রয়েছে, এই আবিধানিক অর্থগুলোই কিন্তু একে কি বলা হয়, বাচ্যার্থ বলা হয়। কি বলা হয়, বাচ্যার্থ। অর্থাৎ আমরা যে অনেক সময় বলি যে বাক্যের সাংবিধানিক রূপ বা বাক্যের ব্যবহারিক রূপ, এই কথাগুলোকেই কিন্তু আমাদের ব্যাকরণের ভাষায় কি বলা হচ্ছে, বাচ্যার্থ। অর্থাৎ আবিধানিক যে রূপ, অর্থাৎ তার যে মূল সাংবিধানিক রূপ বা অভিধানের যে অর্থটি রয়েছে সেটাকে বলা হবে বাচ্যার্থ, এবং ব্যবহারিক যে অর্থ রয়েছে তাকে কি বলা হবে, লক্ষ্যার্থ। লক্ষ্যার্থ অর্থাৎ কি লক্ষ্যে আমরা এই শব্দটাকে ব্যবহার করে থাকি। যেমন এর আগে আমরা সন্দেশ শব্দটি বললাম যে ওর সংবিধানে বা ওর আবিধান মানে আবিধানিক অর্থ বা আমাদের অভিধানে দেওয়া আছে যে খবর বা সন্দেশ, এটা হচ্ছে তার বাচ্যার্থ। এবং ব্যবহারিক অর্থ কি, আমরা কি বলছি, মিষ্টান্ন জাতীয় দ্রব্য, না তার সেই মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য, সেটা আমরা কি বলছি, লক্ষ্যার্থ। মিষ্টি জাতীয় দ্রব্যকে লক্ষ্য করেই আমরা সেই সন্দেশ শব্দটা ব্যবহার করছি, যার কারণে ওই মিষ্টি জাতীয় যে অর্থটি আসছে সেটা আসছে কি তার ব্যবহারিক অর্থ বা লক্ষ্যার্থ। তাহলে প্রত্যেকটি শব্দেরই দুটি করে অর্থ থাকে, একটি হচ্ছে আবিধানিক অর্থ এবং আরেকটি হচ্ছে কি ব্যবহারিক অর্থ। আবিধানিক অর্থটাকেই বলা হয় বাচ্যার্থ এবং ব্যবহারিক অর্থটাকে বলা হয় কি লক্ষ্যার্থ। এই যে বিষয়টি রয়েছে, এছাড়াও আর একটি কথা মানে একটি শব্দ কিন্তু বাক্যে যখন ব্যবহার করা হয়, আমাদের যখন একটি বাক্য, যখন আমরা একটা বাক্যের মধ্যে শব্দ, অনেক শব্দ ব্যবহার করে থাকি, তাই না, তাহলে এরপরে আমাদের যে বিষয়টি আছে যে বাগধারাটা কি, আসলে বাগধারা হচ্ছে যে আমরা বাক্যের ভিতরে যে শব্দ বা শব্দ সমষ্টিগুলো ব্যবহার করে থাকি, সেই শব্দ সমষ্টিগুলো বাক্যে ব্যবহার করার সময় অনেক সময় একটি বিশেষ বৈশিষ্ট্যে রূপ নেয়। এই বিশেষ বৈশিষ্ট্যের রূপ নেওয়ার কারণেই তখন সেগুলোকে বলা হয় বাগধারা। অর্থাৎ কি বলছে যে একটি অর্থে একটি মাত্র শব্দ, এটা বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের ছেলেটি বংশের মাথা হেড করেছে। আরেকটি শব্দ, যদি আরেকটি বাক্য আমরা লিখছি, দেখো, ছেলেটি বংশের মাথা নিচু করেছে। দেখো এখানে এখানেও কিন্তু একটি মাথা শব্দ ব্যবহার করা হচ্ছে, আবার এখানেও কিন্তু এই মাথা শব্দটি ব্যবহার করা হচ্ছে। আমাদের একটি বাক্যের ভিতরে এই মাথা যে শব্দটি রয়েছে, উপরেও মাথা শব্দটি ব্যবহার করা হয়েছে, নিচেও মাথা শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু উপরে বংশের মাথা হেড করেছে, যখন এই হেড শব্দটা দেওয়ার সাথে সাথে এই মাথা হেড করা মানে কি অপমান করা। অর্থাৎ আমাদের সমাজে অনেকে বলে যে আমাদের বংশের মাথা নিচু করে দেওয়া, বংশের মাথা উঁচু করে দেওয়া, এরকম আর কি। অর্থাৎ বংশের মান সম্মান নষ্ট করা অর্থে কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে মাথা হেড করা বলতে কি হচ্ছে, মান সম্মান নষ্ট করা অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে ছেলেটি বংশের মাথা হেড করেছে, মাথা হেড করা, তার মানে কি এই মাথাটা হেড করেছে বলতে এই মাথা শব্দ দিয়ে কি বোঝাচ্ছে, বংশের মান সম্মানটাকে নিচু করেছে বা নষ্ট করেছে। আবার ঠিক একইভাবে ছেলেটি বংশের মাথা উঁচু করেছে। দেখো ছেলেটি বংশের মাথা এখানে উঁচু, এখানে দেখো এখানে হেড করা মানেই নিচু করা, এখানে আমরা যদি উঁচু করা বলি, ছেলেটি বংশের মাথা উঁচু করেছে। উঁচু করা মানে কি মান সম্মান বৃদ্ধি করা। এখানে একটা হচ্ছে নিচু করা আর একটা হচ্ছে উঁচু করা। তবে মাথা উঁচু আর মাথা নিচু, তাহলে মাথা নিচু মানে কি মান সম্মানটাকে নষ্ট করছে, আর মাথা উঁচু বলতে কি বংশের মাথা বা বংশের মান সম্মানটাকে উজ্জ্বল করছে। অর্থাৎ একই শব্দ আমরা যখন বাক্যের ভিতরে ব্যবহার করি, বাক্যের মধ্যে ব্যবহারের কারণে এই একটি বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে। কিছু কিছু শব্দ বা শব্দ সমষ্টি বাক্যের মধ্যে ব্যবহারের ফলে বাক্যের যে মূল বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে বিশেষ বৈশিষ্ট্যের রূপ নেয়, যেগুলোকে আমরা
বাগধারা হিসেবে ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা, তোমাদের বইতে যে বিষয়টি আসলে রয়েছে সেই বইয়ের ভিতরে তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদে বাগধারা রীতি বা বাক্য রীতি, এখানে দেখবা অনেক শব্দ রয়েছে, মুখ রয়েছে, হাত রয়েছে, মাথা রয়েছে, তারপরে হচ্ছে আরো অনেক শব্দ রয়েছে, কাঁচা, তারপর ধরা, বিভিন্ন ধরনের শব্দ এখানে দেওয়া আছে। এবং এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় কিভাবে ব্যবহার করা হয় এবং একটি বাক্যের মধ্যে বিভিন্ন অর্থে এই শব্দগুলো ব্যবহার করার ফলে বিভিন্ন যে অর্থগুলোর বিকাশ ঘটে থাকে বা বিভিন্ন অর্থের যে সৃষ্টি হয়ে থাকে, এই বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত শিখবো। আমরা প্রতিদিন অল্প করে শিখবো, কিন্তু তোমরা তারপরেও সেই যেটা শিখবো সেটা ভালোভাবে শেখার চেষ্টা করবো, হ্যাঁ। এবং তোমরা বাড়িতে বসে এটা ভালোভাবে শেখার বা চর্চা করার একটু চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা সকলে ভালো বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।